Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, বাংলা প্যাডাগজি থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা দেখো, 2024 ডিসেম্বরে যে সিটেট পরীক্ষা, 2024 ডিসেম্বরের 15 তারিখে কিন্তু সিটেট পরীক্ষা হতে চলেছে। আর সেই সিটেট পরীক্ষাকে লক্ষ্য রেখে কিন্তু আমরা অবশ্যই করে এই প্রাইমারি টেট ও সিটেট দিকে লক্ষ্য রেখে আমরা সিটেট এর যে প্রিভিয়াস ইয়ারের যে সকল কোশ্চেন গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। দেখো, সিটেট 2014 সেপ্টেম্বরে যে সকল প্রশ্নগুলো এসেছিল ল্যাঙ্গুয়েজ অনের, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা করব, বাংলা প্যাডাগজির প্রশ্নগুলো নিয়ে। তাই প্রত্যেকে বলছি, আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ওকে, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। অবশ্যই তোমরা যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে এবং সিটেট পরীক্ষা দেবে, অবশ্যই কিন্তু তোমরা একবার ভিডিওটি অবশ্যই করে দেখো। আশা করছি তোমাদের জন্য খুবই উপকারে আসবে। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ওকে, আর কোথাও কোনো সমস্যা যদি থাকে তাহলে কমেন্ট করতে ভুলবে না। আর একটা বিষয়, তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো নি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই করে মিস করে যাবে। ওকে, এবং দেখো, 2024 যে টেট পরীক্ষা হতে চলেছে, তোমরা জানো যে 2022 সাল থেকে কিন্তু ডব্লিউবি টেট অর্থাৎ পশ্চিমবঙ্গ টেট পর্ষদ প্রাথমিক পর্ষদ কিন্তু কি করেছে না, তার সিলেবাসটা কিন্তু সিটেট এর আদলে করে দিয়েছে। ওকে, তাই সিটেট এর প্রশ্নগুলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই করে খুবই গুরুত্বপূর্ণ সিটেট 2024 এবং ডব্লিউবি টেট 2024 এর জন্য। তাই প্রত্যেকে বলছি অবশ্যই করে কিন্তু তোমরা একবার করে দেখে নাও। ওকে, তো অবশ্যই করে তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফ গুলো পাওয়ার জন্য, দেখো তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু আমার পিডিএফ গুলো সমস্ত দেওয়া হয় এবং সমস্ত কুইজ থেকে শুরু করে সমস্ত নোটসও দেওয়া হয়। তাই প্রত্যেকে বলছি অবশ্যই করে তোমরা যুক্ত হয়ে যাও। তাছাড়া কিন্তু আমার দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো। তাই প্রত্যেকে বলছি চলো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, 91 নম্বর প্রশ্ন বলেছে, শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় চিত্রলেখ, গ্রাফিক্স, চলচ্চিত্র, অ্যানিমেশন এবং ধ্বনি একীকরণ কোন বিষয় সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? দেখো, ভালো করে বোঝো, শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় চিত্রলেখ, গ্রাফিক্স, চলচ্চিত্র অর্থাৎ গ্রাফিক্স এর কথা বলেছে, চলচ্চিত্রের কথা বলেছে, ধ্বনি একীকরণ কোন বিষয় সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? দেখো, বহুধা মাধ্যম, মাল্টিমিডিয়া, নীতি শিক্ষামূলক বর্ণনা, তারপর হচ্ছে দেখো অনুসন্ধানমূলক শিক্ষা, তারপর হচ্ছে পাঠ্য বিষয়গত বিশ্লেষণ। এবার দেখো, এখানে ভালো করে বোঝো প্রশ্নটা, চিত্রলেখ, চলচ্চিত্র বলছে, এগুলো এগুলো কোনটা কিসের মাধ্যমে পাই আমরা? অবশ্যই কিন্তু একটা মাল্টিমিডিয়ার মধ্যে কিন্তু এগুলো রয়েছে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো, বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া। ওকে, তাহলে সর্বাপেক্ষা যে গ্রহণযোগ্য যেটা, সেটা হচ্ছে কি বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া। ওকে, চলো নেক্সট। এবারে দেখো, চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিখন প্রক্রিয়ার ভাষা নির্বাচনের সময় কোন নীতিটি গ্রহণযোগ্য? চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিখন প্রক্রিয়ার ভাষা নির্বাচনের সময় কোন নীতিটি গ্রহণযোগ্য? দেখো, বিষয়টিতে উত্তরের প্রত্যাশিত শব্দ সংখ্যা, প্রাসঙ্গিকতা, সুসজ্জিত ভাষার ব্যবহার, অনিশ্চিত ভাষার ব্যবহার। দেখো, অনিশ্চিত ভাষার ব্যবহারটাকে প্রথমে আমরা এলিমিনেট করে দেবো। দেখো, অনিশ্চিত ভাষার ব্যবহারটা কোনো রকম ভাবে কিন্তু গ্রহণযোগ্য নয়। তারপরে দেখো, সুসজ্জিত ভাষার ব্যবহার, প্রাসঙ্গিকতা আর বিষয়ের উত্তরে প্রত্যাশিত শব্দ সংখ্যা। দেখো, বিষয়ের উত্তরে প্রত্যাশিত শব্দ সংখ্যা থাকলে সেটা গ্রহণযোগ্য হবে, এটা এরকম কোনো কিন্তু বিষয় হতে পারে না। এবার দেখো, দুটো মূল যেটা অপশন পড়ে রয়েছে, দেখো প্রাসঙ্গিকতা আর একটা হচ্ছে সুসজ্জিত ভাষার ব্যবহার। দেখো, যখন কোনো ভাষা নির্বাচনের সময় যে একটা নীতি যেটা গ্রহণযোগ্য হবে, সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি প্রাসঙ্গিকতা। অর্থাৎ ভাষা যদিও সুসজ্জিত থাকে, কিন্তু সেই ভাষার মধ্যে কোনো প্রাসঙ্গিকতা নেই, তখন কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই কিন্তু প্রাসঙ্গিকতাটা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে গ্রহণযোগ্য নীতি হিসেবে কিন্তু আমরা উত্তরটা করতে পারি। ওকে, চলো তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল, দেখো দুয়েরটা প্রাসঙ্গিকতা। নেক্সট, এবার বলেছি, দেখো ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হলো, দেখো ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য কি? শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো, শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, উচ্চারণ ও নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন। এবার দেখো, ব্যাকরণ শিক্ষার আমাদের মুখ্য উদ্দেশ্য কি?
দেখো উচ্চারণ ও ব্যবহারের কিন্তু উন্নতি সাধন এটা একটা হতে পারে, কিন্তু দেখো প্যাডাগজির প্রশ্নগুলো গুলো কিন্তু অবশ্যই করে খুবই উত্তরগুলো গায়ে গায়ে মনে হয় যে এটা হবে না এটা, অর্থাৎ কোনোটা দেখা যাচ্ছে 40%, 50%, কোনোটা বা 90%, কোনোটা 100%, এইভাবেই কিন্তু আমাদের মনে হয়, অর্থাৎ কনফিউশনে থাকে। তাই এই জন্য কিন্তু প্যাডাগজির প্রশ্নগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক থাকে। এবার দেখো ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্যটা কি হতে পারে। দেখো শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো, ব্যাকরণ শিক্ষাকে শেখালে স্মৃতিশক্তি বাড়বে এরকম কোনো কিন্তু আমরা বলতে পারি না, তাহলে এটাকে আমরা এলিমেন্ট করে দিলাম। তারপরে দেখো শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, কেবল সামগ্রিক দক্ষতার মূল্যায়নের জন্য ব্যাকরণ শিক্ষাটা দেওয়া হয় না। ওকে, আরেকটা দেখো উচ্চারণের নির্ভুল ব্যবহার, এটা কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে কিছুটা হলেও খাটে, কিন্তু একটা দেখো সব থেকে যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে কি শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, অর্থাৎ সে সঠিকভাবে বলতে পারবে, নির্ভুলভাবে উচ্চারণ করে বলতে পারবে এবং সঠিক তার মানে টোটালি সমস্ত দিক থেকে তার কিন্তু যে উন্নতির, অর্থাৎ তার যে বাচন দক্ষতা, সেই বাচন দক্ষতার কিন্তু উন্নয়ন ঘটবে এই ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য। ওকে, ব্যাকরণ শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু এটা হবে। ওকে, শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, তাহলে ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন। ওকে, চলো নেক্সট। এবার দেখো 94 নম্বরের প্রশ্ন কি বলেছে, সাম্প্রতিককালে ব্যাকরণে কিসের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে। দেখো সাম্প্রতিককালে ব্যাকরণে কিসের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে। দেখো বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যে ব্যাকরণ সম্পর্কিত নিয়মের অভ্যাস, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠন রীতি এবং কাল টেন্স অনুযায়ী বিভিন্ন রূপ, আর দ্বিতীয় ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো। দেখো প্রথম হচ্ছে বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্য। সাম্প্রতিককালে কেবলমাত্র ব্যাকরণ শেখানোর, বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্যটা হয় না, বা না এটাকে আমরা গ্রহণ করতে পারি না, কারণ কেবলমাত্র শুধু ব্যাকরণ শেখানোর উদ্দেশ্য নয়। তারপর হচ্ছে ব্যাকরণ নিয়ম বললেই তো কোনোভাবে আমরা সেটাকে গ্রহণ করব না। এবার দেখো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা দেওয়া রয়েছে। দেখো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তার বাক্য গঠন রীতি, কাল বা টেন্স অনুযায়ী কিন্তু বিভিন্ন রূপ। অবশ্যই দেখো এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে কি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু তার বাক্যের গঠন রীতি এবং টেন্স অনুযায়ী কিন্তু বিভিন্ন যে সকল রূপ, সেই রকম ভাবে কিন্তু ছাত্রদেরকে বোঝাতে হবে বা সেটাকে তুলে ধরতে হবে। সেটা যে সাম্প্রতিককালে ব্যাকরণ কিন্তু এই বিভিন্ন বাক্যের গঠন রীতি ও টেন্সের উপর কিন্তু গুরুত্ব দিয়েছে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে 3-এরটা। চলো নেক্সট। দেখো 95 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো পাঠ বিশ্লেষণের সময় একজন শিক্ষার্থী নিচের কোনটি করে। পাঠ বিশ্লেষণের সময় শিক্ষার্থী কোনটি করে। দেখো তথ্যগুলিকে একত্রিত অথবা সুবিন্যস্ত করার জন্য পড়ে বুঝতে চেষ্টা করে, মূল বিষয় ধারণা সারমর্ম বোঝার জন্য পাঠ্য বিষয়টি বারবার দেখতে থাকে, অসংলগ্ন বর্ণনা থেকে কোনো বিশেষ তথ্য মনোযোগ সহকারে খুঁজতে চেষ্টা করে, পড়ার পর প্রাসঙ্গিক তথ্যগুলি গুছিয়ে লেখার চেষ্টা করে। বলছে পাঠ বিশ্লেষণের সময়, অর্থাৎ যখন পাঠটাকে পড়ে বিশ্লেষণ করবে তখন শিক্ষার্থী কোনটা করবে। দেখো এখানে অবশ্যই যখন শিক্ষার্থী তার পাঠ বিশ্লেষণ করবে সেই সময় সে কিন্তু সেই পড়াগুলো সেখান থেকে বোঝার চেষ্টা করবে, তথ্যগুলিকে একত্রিত করবে এবং সেটাকে সুবিন্যস্ত ভাবে কিন্তু সে বোঝার চেষ্টা করবে এবং তার মধ্যে দিয়ে কিন্তু জ্ঞান আহরণের চেষ্টা করবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো তথ্যগুলিকে একত্রিত অথবা সুবিন্যস্ত করার জন্য কিন্তু পড়ে বুঝতে চেষ্টা করবে, অর্থাৎ তথ্যগুলিকে একত্রিত ও সুবিন্যস্ত করার জন্য সে কিন্তু পড়ে বোঝার চেষ্টা করবে টোটাল সমস্ত বিষয়টা পাঠের মধ্যে কি রয়েছে। ওকে, চলো নেক্সট। দেখো 96 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের কোন স্তর পর্যন্ত নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে। আচ্ছা দেখো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের কোন স্তর পর্যন্ত নিজের পড়ার যোগ্যতা অর্জন করেছে, তার নির্ধারণ করতে শিক্ষক বা শিক্ষিকাদের নিচের কোন বিষয়টি লক্ষ্য করতে হবে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী সে কোনো পাঠ্য বিষয়ের কোন স্তর পর্যন্ত সে নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে, এটাকে নির্ধারণ করার জন্য শিক্ষক বা শিক্ষিকা কোন বিষয়টি লক্ষ্য করবে। দেখো 4টি অপশন বলেছে কি কি, দেখো সংযোগ স্থাপনের জন্য সর্বনাম, সংযোগমূলক অব্যয়ের ব্যবহার, বর্ণনার সাথে অনুচ্ছেদটির গঠনগত বৈশিষ্ট্যকে মেলানো, অনুচ্ছেদটির সারমর্ম উপস্থাপনা, ছাপার অক্ষরগুলি চিনবে, যেখানে অসুবিধা হবে সেখানে আঙুলের সাহায্যে দেখাবে। এবার দেখো দ্বিতীয় শ্রেণী বলেছে, তাহলে দ্বিতীয় শ্রেণী যখন আমাদেরকে বলবে ঠিক আছে তখন কিন্তু
যখন কোন স্তর পর্যন্ত একজন সে নিজে থেকে পড়তে শিখেছে, মানে পড়ার যোগ্যতা অর্জন করেছে। এখানে সর্বনাম সংযোজীমূলক অব্যয়ের ব্যবহার সংযোগ স্থাপনের জন্য, এটা তো সে সবে পড়তে শিখেছে, অর্থাৎ নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে। এখানে সর্বনাম সংযোজীমূলক অব্যয়ের কিন্তু ব্যবহারটা সম্পর্কে সে কিন্তু কোনোভাবে ওয়াকিবল হবে না। তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেব। তারপর দেখো বর্ণনার সাথে অনুচ্ছেদ দুটির গঠনগত বৈশিষ্ট্য মেলানো, কোন রকম ভাবে গঠনগত বৈশিষ্ট্য সে মেলাতে পারবে না, কারণ সে সবে কিন্তু নিজে পড়ার যোগ্যতা অর্জন করেছে। তারপর বলছে অনুচ্ছেদটি সারমর্ম, এখানে সারমর্ম উপস্থাপনারও সে করতে পারবে না, সে কেবলমাত্র দ্বিতীয় শ্রেণীতে সবে কিন্তু পড়ছে, তাহলে সারমর্মর কোনো বিষয় এখানে আসে না। এবার দেখো ছাপার অক্ষরগুলি চিনবে, যেখানে অসুবিধা হবে সে আঙুলের সাহায্যে দেখাবে। দেখো এখানে অবশ্যই সে যখন সবে পড়ার যোগ্যতা অর্জন করেছে এবং তার যদি কোথাও কোনো সমস্যা হয় সেগুলো কিন্তু আঙুলের সাহায্যে দেখানোর চেষ্টা করবে এবং ছাপার অক্ষরগুলো সে পড়বে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি 4-এরটা। ওকে, চলো নেক্সট। দেখো 97 নম্বরের প্রশ্ন কি বলেছে। 97 নম্বর প্রশ্ন, দেখো শিক্ষার্থীর মূল্যবোধ ও আচরণ মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে শিক্ষার্থীর মূল্যবোধ ও আচরণ মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। দেখো ঐকিক মূল্যায়ন বা ইউনিট টেস্ট, পার্বিক মূল্যায়ন, সামেটিভ টেস্ট, সংশ্লিষ্ট অন্যান্য ঘটনার নথি, অ্যানেকডোটাল রেকর্ড, আর একটা হচ্ছে কি দায়িত্বপ্রাপ্ত কার্যের বিবরণ পোর্টফোলিও। বলেছে শিক্ষার্থীর মূল্যবোধ ও আচরণ মূল্যায়নের ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষার্থীর যে মূল্যবোধ এবং তার যে আচরণ, সেই আচরণটা মূল্যায়নের ক্ষেত্রে কোনটা প্রয়োজনীয় হতে পারে। দেখো ইউনিট টেস্ট তো ইউনিট টেস্ট মানে একটা আমরা তার সে কতটা পড়াশোনা অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, সেটা কিন্তু আমরা ঐকিক মূল্যায়ন বা ইউনিট টেস্টের মধ্যে করতে পারি। তাহলে এখানে মূল্যবোধ ও আচরণ মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে না। পার্বিক মূল্যায়ন আমরা সেম ভাবেই কিন্তু একটা কিছু সময়ের মধ্যে পরে কিন্তু আমরা একটা সাবমেটিভ টেস্ট করি, তাদের হচ্ছে কি জ্ঞানের অগ্রগতিটা কত হয়েছে সেটা জানার জন্য, তাহলে এটাও নয়। তারপরে দেখো অন্যান্য ঘটনার নথি, অ্যানেকডোটাল রেকর্ড, আর একটা রয়েছে দেখো দায়িত্বপ্রাপ্ত কার্যের বিবরণ পোর্টফোলিও। দেখো পোর্টফোলিওটা এখান থেকে কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ, কারণ দেখো পোর্টফোলিওর মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীর মূল্যবোধ ও আচরণের যে সমস্ত তথ্যবিধি কিন্তু সেখানে রিপোর্ট করে রাখা হয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে দেখো দায়িত্বপ্রাপ্ত কার্য বিবরণ বা পোর্টফোলিও। এই যে সে কিভাবে কাজ করেছে, তার মূল্যবোধে কতটা গ্রোথ হয়েছে, আচরণ কতটা গ্রোথ হয়েছে, সেটা কিন্তু এই পোর্টফোলিওর মধ্যে কিন্তু বিবরণ লিপিবদ্ধ রাখা হয়। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি 4-এরটা। চলো নেক্সট। দেখো 98 নম্বর প্রশ্ন কি বলেছে, জানা অজানা বিভিন্ন বিষয়ের আলোচনার অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপনা। তাহলে জানা অজানা বিভিন্ন বিষয়ের আলোচনা, অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপনা বলছে এই দুটি ক্রিয়াকলাপের জন্য প্রয়োজন। এই দুটি ক্রিয়াকলাপের জন্য কি প্রয়োজন দেখো, মৌখিক যোগাযোগ স্থাপন, পঠন, ইন্টারনেটের সাহায্যে গ্রহণ, একটি পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্লিখন। দেখো একটা আলোচনা, সেখানে অংশগ্রহণ ও ফলপ্রসূ উপস্থাপনা হবে, এই দুটো কার্যকলাপের জন্য কি প্রয়োজন রয়েছে। দেখো তাহলে কি কার্যকলাপ না, আলোচনা অংশগ্রহণ করবে আর ফলপ্রসূ উপস্থাপনা, এই অংশগ্রহণের মধ্যে সেখানে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন কিছু উপস্থাপনা করতে পারবে। তাহলে এই দুটি ক্রিয়াকলাপের জন্য কিন্তু কি প্রয়োজন রয়েছে। দেখো একটা হচ্ছে কি মৌখিক যোগাযোগ স্থাপন, পঠন, ইন্টারনেট সাহায্য গ্রহণ, আর একটা কি বলেছে একটি পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্লিখন। দেখো আলোচনায় অংশগ্রহণে সেখানে উপস্থাপনা করার জন্য কিন্তু এই যে পুনর্লিখনটা কোনোভাবে কিন্তু কার্যকরী হবে না। কারণ পুনর্লিখন কখন করি আমরা, যখন একটা কোনো কিছু লেখা হয়েছে সেটাকে আবার লেখা হয়, সেটা হচ্ছে পুনর্লিখন। কিন্তু আলোচনায় অংশগ্রহণ এবং সেখানে কিছু উপস্থাপনা করা, এটা পুনর্লিখনটা আমরা কোনোভাবেই নিতে পারি না। তারপরে দেখি ইন্টারনেট সাহায্য গ্রহণ, এখানে আমরা ইন্টারনেট সাহায্য গ্রহণ করে কি করব, কারণ আমরা আলোচনায় অংশগ্রহণ করছি এবং ফলপ্রসূ উপস্থাপনা রাখছি সেখানে, এটাও হতে পারে না। তারপরে পঠন বিষয়টাও কিন্তু হবে না। দেখো অবশ্যই কিন্তু যে আলোচনায় অংশগ্রহণ করে, অর্থাৎ কিন্তু মৌখিক যোগাযোগ, অর্থাৎ যখন কোনো আলোচনা অংশগ্রহণ করছে, একজন বলছে আরেকজন শুনছে, আবার আরেকজন বলছে শুনছে, বা তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে কি একটা মৌখিক যোগাযোগ স্থাপন হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে দেখো এরটা কি যে মৌখিক যোগাযোগ স্থাপন। ওকে, চলো নেক্সট। এবারে দেখো 99 নম্বর প্রশ্ন কি বলেছে, শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে। শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে যদি কোনো কারণে একজন শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে, তার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। তাহলে শিখন প্রক্রিয়া সরল থেকে জটিল হতে থাকে যদি কোনো কারণে শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক জ্ঞান না থাকে। ঠিক আছে, তাহলে এই এর জন্য নিচের কোন পদ্ধতি সর্বাপেক্ষা
গ্রহণযোগ্য হতে পারে। দেখো, দৃষ্টিগ্রাহ্য ভিজুয়াল অথবা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ কোনো বক্তৃতা নয়। সরাসরি বক্তৃতা অথবা দৃষ্টিগ্রাহ্য নির্দেশ, ভিজুয়াল ইনস্ট্রাকশন। তারপর বলছে দেখো, উচ্চস্তরের দৃষ্টিগ্রাহ্য নির্দেশ কোনো বক্তৃতা নয়। সরাসরি বক্তৃতা অথবা উদ্দেশ্য পরিকল্পিত ম্যানিপুলেটিভ নির্দেশ। এবারে দেখো, যদি কোনো শিক্ষার্থীর প্রাথমিক জ্ঞান না থাকে তাহলে কি হয়, শিখন প্রক্রিয়াটা কিন্তু আস্তে আস্তে সরল থেকে জটিল হয়ে যায়। এবারে এই সরল থেকে জটিল হলে এই কোন পদ্ধতিটি সব থেকে গ্রহণযোগ্য হবে? দেখো, যদি এখানে দেখো বলেছে দৃষ্টিগ্রাহ্য নির্দেশ কোনো বক্তৃতা নয়, উচ্চ স্তরের দৃষ্টিগ্রাহ্য নির্দেশ। দেখো, উচ্চ স্তরের দৃষ্টিগ্রাহ্য নির্দেশ কিন্তু আমরা কখনো দেব না, কারণ কি হচ্ছে, তার মধ্যে কোনো প্রাথমিক জ্ঞান নেই, তাহলে উচ্চ স্তরের দৃষ্টিগ্রাহ্য নির্দেশ দিয়ে আমাদের কোনো লাভ হবে না। তারপর দেখো, সরাসরি বক্তৃতা, সরাসরি কখনো আমরা বক্তৃতায় যাব না। ওকে, সরাসরি বক্তৃতায় আমরা যাব না, কারণ তার মধ্যে প্রাথমিক জ্ঞানটাকে তৈরি করতে হবে, তাহলে এটা আমরা এলিমিনেট করে দেব। তারপরে দেখো, আবার এখানে বলেছে সরাসরি বক্তৃতা, অর্থাৎ যেগুলো সরাসরি বক্তৃতা রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। এবারে দেখো, তাহলে দৃষ্টিগ্রাহ্য অর্থাৎ ভিজুয়াল, অবশ্যই কিন্তু তাকে কিছু দেখাতে হবে, উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ দিতে হবে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ কিন্তু দিতে হবে, কোনো বক্তৃতা না। অর্থাৎ বেশি বক্তৃতা দিলে সে কিন্তু প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারবে না। ঠিক আছে, তাহলে তাকে দৃষ্টিগ্রাহ্য করাতে হবে এবং এমন কিছু দেখাতে হবে এবং সেটা দেখিয়ে একটা উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশ সেখানে দিতে হবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো এরটা বা একেরটা। চলো নেক্সট, বলছি 100 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, সংযোগ স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী ভাষার একটি সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে। এর অর্থ, তাহলে সংযোগ স্থাপনের ক্ষেত্রে অর্থাৎ যোগাযোগের স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী, ধ্বনিতত্ত্বের যে সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী ভাষার একটি সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে। এবার ভাষার সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে, এর অর্থটা কি? অর্থাৎ এই ভাষার যে সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য আছে এর অর্থটা কি? ভাষা ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপন, গ্রাম্য উচ্চারণগুলি অনুকরণ, ভাষা ব্যবহারের মাধ্যমে শেখা, নতুন কিছু জানা, ভাষা ব্যবহারের মাধ্যমে অন্যের আচরণ নিয়ন্ত্রণ। এবার দেখো, সংযোগ স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী ভাষার একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। দেখো, ভাষার মধ্যে দিয়ে কিন্তু আমরা অন্যর আচরণ নিয়ন্ত্রণ করতে পারি, অন্যকে প্রভাবিত করতে পারি, আবার অন্যকে আমরা কিন্তু রাগিয়ে দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা ভাষার মধ্যে দিয়ে কিন্তু একটা মানুষের আচরণটাকে কিন্তু মানে যোগাযোগের ক্ষেত্রে যে আমরা কথোপকথন যদি করি, সেই অনেক পোলাইটলি কথা বললে তার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আবার দেখা যাচ্ছে যদি আমরা একটু অন্যরকম রাগী ভাবে কথা বলি তাহলে সেখানে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি। অর্থাৎ কিন্তু এই সংযোগ স্থাপনের যে ধ্বনিতত্ত্বের সূত্র নিয়ম রয়েছে সেখানে কিন্তু এর নির্দিষ্ট এর একটা উদ্দেশ্য হচ্ছে, সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য কোনটা, সেটা হচ্ছে কিন্তু একে অপরের মানে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করাটা হচ্ছে কি মূল বিষয় হয়ে দাঁড়ায়। ওকে, তাহলে এখানে দেখো, এই যে ভাষা ব্যবহারের মাধ্যমে কিন্তু অন্যের আচরণ আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 4-এরটা। দেখো, আমাদের কিন্তু প্রথম দেখলে মনে হয় যে ভাষা ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপন, যেহেতু সংযোগ স্থাপনের ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সূত্র অনুযায়ী বলেছে, তাহলে আমরা এটা সবাই কিন্তু দেখো ভাষা ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপন, কিন্তু না। দেখো, এর ভাষার একটি সুনিয়ন্ত্রিত উদ্দেশ্য হচ্ছে কি ভাষা ব্যবহারের মাধ্যমে কিন্তু অন্যের আচরণ নিয়ন্ত্রণ করা। ওকে, চলো নেক্সট, 101 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, শ্রেণীকক্ষে খেলাধুলার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জনের শিক্ষার্থীদের জন্য সে বিষয়টি বাঞ্ছনীয়। তাহলে শ্রেণীকক্ষে খেলাধুলার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জন, অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে খেলাধুলার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন করবে, সেটা কোন বিষয়টা বাঞ্ছনীয় আমরা দেখবো 4টে অপশনের মধ্যে। দেখো, অধিক সাহিত্য পাঠে উৎসাহিত করা, প্রযুক্তিমূলক কার্যাবলীর তুলনায় কম দামি উপকরণের ব্যবহার করা, মূল্যায়ন এবং অর্জিত জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন, অতিরিক্ত পাঠ্যপুস্তকের ব্যবহারের প্রবণতা। দেখো, খেলাধুলার মাধ্যমে যখন বলেছে তখন আমরা অতিরিক্ত পাঠ্যপুস্তকের ব্যবহারের প্রবণতাটা আমরা প্রথমে কিন্তু এখানে কি করব, এলিমিনেট করে দেব। ঠিক আছে, দেখো, যখন খেলাধুলার মধ্যে দিয়ে যখন আমরা ভাষাগত দক্ষতা অর্জন করব তখন কি হবে, পাঠ্যপুস্তকটা সেখানে কিন্তু একটা নমনীয় বিষয় হয়ে যাচ্ছে। তাহলে পাঠ্যপুস্তক আমরা কোনো রকম ভাবে সেটা আমরা গ্রহণযোগ্য রাখতে পারি না।
তারপরে এরটা দেখো, একেরটা বলছে অধিক সাহিত্য পাঠে উৎসাহিত করা। দেখো খেলাধুলার মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জন বলেছে, তার মানে কি আমরা অধিক সাহিত্য পাঠে কি উৎসাহিত করবো তাদেরকে? না, এটা তো কোনোভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে না। ওকে, এবার দেখো প্রযুক্তিমূলক কার্যাবলী তুলনামূলক কম দামি উপকরণের ব্যবহার। দেখো কম দামি উপকরণের ব্যবহার এখানে বলেছে, কম দামি উপকরণের ব্যবহার করলে কিন্তু ভাষা দক্ষতার অর্জন হবে না, যেহেতু আবার এখানে বলেছে খেলাধুলার মাধ্যমে ভাষা দক্ষতা অর্জন। আর একটা জিনিস রয়েছে দেখো, মূল্যায়ন এবং অর্জিত জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন। এটা একটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে। দেখো কারণ অর্থাৎ খেলাধুলার মধ্যে দিয়ে তারা কিন্তু একে অপরের মধ্যে একটা আলাদা সংযোগ স্থাপন হচ্ছে, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, ঠিক আছে, হয়ে তাদের মধ্যে কিন্তু একে অপরের জ্ঞান হচ্ছে কি ট্রান্সফার হচ্ছে। ওকে, তাহলে তারা একটা তাদের মধ্যে সামাজিকতা বোধ গড়ে উঠছে। অর্থাৎ তাদের এই খেলাধুলার মধ্যে দিয়ে তাদের যে একটা মূল্যায়ন আমরা করতে পারছি এবং তারা যে সকল জ্ঞানগুলো অর্জন করছে তার মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে। ওকে, তাহলে এখানে শ্রেণীকক্ষে যখন খেলাধুলার মাধ্যমে দক্ষতা অর্জন হবে, সেটা হচ্ছে কি মূল্যায়ন এবং অর্জিত জ্ঞানের মধ্যে একটা সম্পর্ক স্থাপন প্রধানত বিষয় হয়ে উঠবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে 3-এরটা। চলো নেক্সট। 102 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভাষাগত বিভিন্নতা রয়েছে এইরূপ একটি শ্রেণীকক্ষে সুসংগতিপূর্ণ শিক্ষণ পরিবেশ সৃষ্টির জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণীয়? এবার দেখো ভাষাগত বিভিন্নতা রয়েছে, অর্থাৎ ভাষার দিক থেকে অনেক রকম ভাষার শিক্ষার্থীরা সেখানে কিন্তু পড়াশোনা করে, ঠিক আছে, সেই রকম কোন শ্রেণীকক্ষে সুসংগতিপূর্ণ শিক্ষণ পরিবেশ, অর্থাৎ সুসংগতিপূর্ণ একটা শিক্ষণ পরিবেশ সেখানে তৈরি করতে হবে। তার জন্য কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ দেখো, অনবরত মাতৃভাষা ব্যবহার করা, লক্ষ্য ভাষার সুশৃঙ্খল প্রয়োগ, শিক্ষণ প্রণালী যোগাযোগ উন্নতির জন্য সুসংগঠিত পারস্পরিক আদান প্রদান ও কার্যাবলী প্রয়োগ। যখন লক্ষ্য ভাষা ব্যবহৃত হচ্ছে না তখন সে সম্পর্কিত সুবিধা প্রত্যাহার করে। দেখো যখন ভাষাগত বিভিন্নতা রয়েছে, অর্থাৎ অনেক রকমের ভাষার শিক্ষার্থী একটা ক্লাসের মধ্যে রয়েছে, তখন কিন্তু তারা একে অপরের মধ্যে একটা যোগাযোগের মধ্যে দিয়ে সুসংগঠিত একটা পারস্পরিক আদানের মধ্যে দিয়ে কিন্তু তারা একটা একে অপরের ভাষাটা শিখবে যেমন, এবং তাদের মধ্যে কিন্তু একটা জ্ঞানের সঞ্চার হবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, এই শিখন প্রণালী ও যোগাযোগের উন্নতির জন্য কিন্তু সুসংগঠিত পারস্পরিক আদান প্রদান ও কার্যাবলী প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 3-এরটা। অর্থাৎ যখন লক্ষ্য ভাষাভাষী যখন লক্ষ্য আমরা যেমন একটা যদি কোনো শ্রেণীকক্ষে একটা উইক ছাত্র থাকে এবং একটা ব্রিলিয়ান্ট ছাত্র থাকে, তাহলে কি করি আমরা কিন্তু তাদের এই যে তাদের একটা সংমিশ্রণে কিন্তু তার টানে টানে কিন্তু অন্য ছাত্রটা কিন্তু শেখার একটা প্রবণতা আসে। তেমনি কিন্তু এই যে বিভিন্ন ভাষাভাষী যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা সংগতিপূর্ণ শ্রেণীর পরিবেশ সৃষ্টি করতে গেলে তাদের মধ্যে কিন্তু পারস্পরিক যোগাযোগের একটা আদান প্রদান করতে হবে, আর এবং তাদের মধ্যে এইরকম কিছু কার্যাবলী প্রয়োগ করতে হবে যাতে তারা তাদের একে অপরের মধ্যে যোগাযোগের মধ্যে দিয়ে সুসংগঠিত ভাবে একটা পারস্পরিক আদান প্রদান সৃষ্টি হয়। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল 3-এরটা। চলো নেক্সট। এবার দেখো ভাষা অর্জনের ক্ষেত্রে শব্দগত জ্ঞান উন্নয়ন বা লেক্সিক্যাল ডেভেলপমেন্ট বোঝায়। ভাষা উন্নয়নের ক্ষেত্রে শব্দগত জ্ঞান উন্নয়ন, শব্দগত জ্ঞান উন্নয়ন বলতে কি দেখো, অর্জিত ভাষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা, ব্যাকরণগত উন্নয়ন পর্যায়ে, বাক্য গঠন বা পদবিন্যাসগত জ্ঞান অর্জন, সামাজিক ব্যক্তিগত ইত্যাদি সম্পর্কিত জ্ঞান অর্জন। তাহলে ভাষা অর্জনের ক্ষেত্রে শব্দগত জ্ঞান উন্নয়ন, শব্দগত জ্ঞান উন্নয়ন বলতে আমরা কি বুঝবো দেখো, শব্দগত জ্ঞান উন্নয়ন বলতে শিক্ষার্থীর সামাজিক ব্যক্তিগত তার চারিত্রিক যে সকল বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই সকল বৈশিষ্ট্যগুলির সম্পর্কিত যে সকল জ্ঞান সেই জ্ঞানগুলি অর্জন করা। শব্দগত জ্ঞান উন্নয়ন বা লেক্সিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে শিক্ষার্থীর সমাজের সঙ্গে তার একে অপরের পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে তার যে ব্যক্তিগত এবং সামাজিক পাক্ষবিক
বা মানসিক দিকের যে সকল জ্ঞান সে অর্জন করে সেইটা হচ্ছে কি শব্দগত জ্ঞান উন্নয়ন। ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে দেখো, চারেরটা সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি সম্পর্কিত কিন্তু অর্জিত জ্ঞান। ঠিক আছে, শব্দগত জ্ঞান উন্নয়ন বলতে কি বুঝি তাহলে আমরা দেখো, তাহলে শব্দগত জ্ঞান উন্নয়ন মানে শিক্ষার্থী কিন্তু একে অপরের মধ্যে একটা শব্দ শব্দের মধ্যে দিয়ে কিন্তু সে বা ভাষার মধ্যে দিয়ে সে কিন্তু একে অপরের মধ্যে একটা মনের ভাব আদান প্রদান করছে, সমাজের মধ্যে সে চলাফেরা করছে, ব্যক্তিগত বিভিন্ন জ্ঞান অর্জন করছে, তার প্রাক্ষবিক বিকাশ ঘটছে। তাহলে এই যে শব্দগত জ্ঞান উন্নয়নটা কি হচ্ছে, সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি সম্পর্কিত কিন্তু জ্ঞান অর্জন। ওকে, চলো নেক্সট বলছে 105 নম্বর দেখো, কথা বলাকে একটি স্বতঃপ্রাপ্ত দক্ষতা হিসেবে ধরা হয়। কারণ দেখো, কথা বলাকে একটা স্বতঃপ্রাপ্ত দক্ষতা হিসেবে ধরা হয় কারণ কি, কেবলমাত্র মাতৃভাষায় নির্ভুলভাবে শেখা সম্ভব। সাধারণত সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে শেখে। সাধারণত শিক্ষকরা আশা করেন যে শিক্ষার্থীরা নিজেরা দায়িত্ব নেবে। শিক্ষক সহায়ক উপকরণ টিচিং এইডস ব্যতীত শ্রেণীকক্ষে ভাষা শেখানো সম্ভব নয়। দেখো, এটা তো একেবারেই ভুল। শিক্ষক সহায়ক ছাড়া কিন্তু ভাষা শেখানো সম্ভব নয়, এটা কোনোভাবে কিন্তু হতে পারে। শিক্ষণ সহায়ক উপকরণ ছাড়াও কিন্তু কিছু ভাষা অবশ্যই শেখানো যেতে পারে। এবারে একটা স্বতঃপ্রাপ্ত দক্ষতা হিসেবে ধরা হয় বলেছে মানে কি, একজন সুস্থ মানুষ অবশ্যই করে সে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে শিখবে, এটাই হচ্ছে মূল কথা বা মূল বিষয়। তো দেখো, ডুয়েটটা যে সাধারণত সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু কথা বলতে শিখবে, এটা হচ্ছে স্বতঃস্ফূর্তপ্রাপ্ত দক্ষতা। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল ডুয়েটটা। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বিদ্যালয় সম্পর্কে লোকেদের কথাবার্তা থেকে তুমি 5টি ছোট ছোট মন্তব্য শুনবে। নিচের বিবৃতিগুলি পড়ো। এখন ক থেকে ঙ পর্যন্ত প্রতিটা বিবৃতির সাথে 1 থেকে 5 পর্যন্ত 5 জন বক্তাকে মেলাও। এই নথিভুক্ত আলোচনা দ্বিতীয়বার শুনবে। লক্ষ্য ভাষা শিক্ষার ক্ষেত্রে এই প্রক্রিয়া নিচে উল্লেখিত কোন বিষয়ে সহায়ক? দেখো, একটি শ্রবণগত মূল্যায়ন প্রণালী পঠনের অভ্যাসকে বাড়িয়ে তোলে। শিখন প্রণালী যা ছাত্রদের যোগ্যতার মানদণ্ড। পঠন প্রক্রিয়া যা শ্রবণ প্রক্রিয়া চাইতে অধিক প্রাধান্য পায়। দেখো, তাহলে বিদ্যালয় সম্পর্কে লোকেদের কথাবার্তা থেকে তুমি 5টি ছোট ছোট মন্তব্য শুনবে। নিচের বিবৃতিগুলি পড়ো, অর্থাৎ 5টা শুনছে, তারপর বিবৃতিগুলো পড়ছে আবার। তারপরে ক থেকে ঙ পর্যন্ত প্রতিটি বিবৃতির সাথে 1 থেকে 5 জনের বক্তাকে মেলাতে বলছে। এই নথিভুক্ত আলোচনা দ্বিতীয়বার শুনবে। লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থীর ক্ষেত্রে এই প্রক্রিয়া কোন বিষয়ে সহায়ক? দেখো, অবশ্যই করে দেখো, 4টে অপশন রয়েছে। একটি শ্রবণগত মূল্যায়ন প্রণালী পঠনের অভ্যাসকে বাড়িয়ে তোলা। শিখন প্রণালী যা ছাত্রদের যোগ্যতার মানদণ্ড। পঠন প্রক্রিয়া যা শ্রবণ প্রক্রিয়া চাইতে অধিক প্রাধান্য। অবশ্যই করে বন্ধুরা, তোমরা এই প্রশ্নটা কিন্তু তোমাদের HW দেওয়া থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, ঠিক আছে, অবশ্যই করে এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত ছিল কিন্তু আজকের আমার সিটেট 2014 সেপ্টেম্বরে যে সকল প্রশ্নগুলো এসেছিল। অবশ্যই তোমরা কমেন্টে উত্তরটা জানানোর চেষ্টা করো। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো। প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।